শুভ অপরাহ্ন সবাইকে। পবিত্র রমজান মাসের আজকে প্রথম রোজা। যারা যারা ইবাদত পালন করার সুযোগ পাচ্ছেন তারা অনেক ভাগ্যবান বা ভাগ্যবতী। সো দ্রুত একটু ক্লাসে জয়েন করে ফেলেন, প্লাস হচ্ছে একটু গ্রুপে শেয়ার করে দেন। অর্পিতা রায় নমস্কার। নমস্কার সুমাইয়া সিনথি, ওয়ালাইকুম আসসালাম। অর্পিতা রায় ভালো আছে, আপনি কেমন আছেন? বাকিরা কোথায়? সবাই কি ক্লান্ত নাকি? সোহেল মিয়া ভালো আছি। আসসালামু আলাইকুম আপু, আমি ক্লাসে আছি, আমি আপনাকে একটু পরে নক করতেছি। তামসিয়া তো ওয়ালাইকুম আসসালাম। জানাত রহমান দাদা ভালো আছি। আচ্ছা আমরা লেট করব না, অনুশীলন নিয়ে আমরা লেট করব না, শুরু করব, কারণ আজকে বেশ বড় টপিক, 14টা স্লাইড, সো আমাদের শেষ করতে হবে। আজকে আমরা যে পদাংশ পড়ছি সেই পদাংশর নাম হচ্ছে সেই অস্ত্র, এবং হচ্ছে আরেকটা আমরা পড়ব, আরেকটা হচ্ছে আমাদের 18 বছর বয়স। সো এই সেই অস্ত্র কবিতার লেখক হচ্ছে আহসান হাবিব, যিনি 2রা জানুয়ারি 1917 সালে পিরোজপুরের শঙ্কর পাশা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একজন খ্যাতিমান বাংলাদেশি কবি ও সাহিত্যিক। কত তারিখে জন্মগ্রহণ করেন? 2রা জানুয়ারি 1917, এবং পিরোজপুরের শঙ্কর পাশাতে জন্মগ্রহণ করেন। দীর্ঘদিন দৈনিক বাংলা পত্রিকার সাহিত্য সম্পাদক পদে দায়িত্ব পালন সূত্রে তিনি স্বাধীনতা উত্তর বাংলাদেশের সাহিত্য অঙ্গনে অভিভাবকদের ভূমিকা রেখেছেন। তিনি 40 দশকের অন্যতম প্রধান আধুনিক কবি হিসেবে পরিগণিত ছিলেন। তিনি 10 জুলাই 1985 সালে মৃত্যুবরণ করেন। 10 জুলাই 1985 সালে মৃত্যুবরণ করেন। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ রাত্রি শেষ, ছায়া হরিণ, আশায় বসতি, মেঘ বলে চৈত্রে যাব, সারা দুপুর এবং আরও অনেক। তো আপনারা কবি পরিচিতি অংশ থেকে গুরুত্বপূর্ণ সাহিত্যকর্মগুলো পড়বেন, শুধুমাত্র গুরুত্বপূর্ণ যেগুলো মানুষের মুখে মুখে চলে বা যেগুলো খুব নামকরা সাহিত্যকর্ম সেগুলো পড়বেন। আমার কাছে যেটা মনে হয় যে এর বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। সো আপনারা সেটাই করবেন, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো একটু পড়বেন। কবি আহসান হাবিবের কবিতা হচ্ছে মেলা, মেঘনা পাড়ের ছেলে, ধন্যবাদ, জুনাকেরা ইত্যাদি। আর উপন্যাস হচ্ছে অরণ্য নীলিমা আর রানী খালের সাঁকো। এই অরণ্য নীলিমা এইটা একটা গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম কবি আহসান হাবিবের, এটা একটা উপন্যাস। এরপর রয়েছে 18 বছর বয়স। 18 বছর বয়স কবি অত্যন্ত যুবক বয়সে যিনি মৃত্যুবরণ করেন, সুকান্ত ভট্টাচার্য 1926 সালের। আচ্ছা দুঃখিত আমি। সুকান্ত ভট্টাচার্য 1926 সালের 15 আগস্ট কলকাতার কালীঘাটে 15 আগস্ট
কলকাতার কালীঘাটে জন্মগ্রহণ করেন। বাংলাদেশের ফরিদপুরের কোটালীপাড়ায় সুকান্তর পৈতৃক বাড়ি। তিনি মূলত কলকাতায় জন্মগ্রহণ করেন, কিন্তু তার আসল বাড়ি হচ্ছে ফরিদপুরের কোটালীপাড়ায়, তার হচ্ছে পৈতৃক বাড়ি। তিনি ছিলেন বাংলা সাহিত্যের মার্ক্সবাদী ভাবধারার বিশ্বাসী প্রগতি চেতনার একজন কবি। কবি সুকান্ত ভট্টাচার্যকে কিশোর কবি বলা হয়। সুকান্ত ভট্টাচার্যকে কি বলা হয়? কিশোর কবি। সো এইটা হচ্ছে উপাধি ও ছদ্মনাম, এটা কিন্তু সুকান্ত ভট্টাচার্যের উপাধি। যদি বলা হয় নিচের কোন কবির উপাধি হচ্ছে কিশোর কবি বা সুকান্ত ভট্টাচার্যকে কি বলা হতো? অনাচার ও বৈষম্যের প্রতিবাদ তার কবিতে অত্যন্ত প্রধান বিষয়বস্তু। 1947 সালের 13ই মে মাত্র 21 বছর বয়সে, মানে পুরোপুরি 21 বছর না, এখানে বলা আছে 20 বছর 9 মাস বয়সে তিনি যক্ষ্মায় আক্রান্ত হয়ে অকালে মৃত্যুবরণ করেন। 1947 সাল, এই 1947 সাল গুরুত্বপূর্ণ। এটা কি হয়েছিল বলেন তো 1947 সালে? এবং বর্তমানে যেটা হচ্ছে যক্ষ্মার মূল স্লোগান যক্ষ্মায় রক্ষা নাই, এই কথাটির ভিত্তি নেই, মানে যক্ষ্মা হলে রক্ষা নাই এই কথাটির ভিত্তি নেই, কিন্তু আসলেই তখনকার সময়ে যক্ষ্মা হলে রক্ষা নাই, এটা সত্যি ছিল। উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হচ্ছে ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, সবগুলো কাব্যগ্রন্থই তার উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ। ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান। আর কবিতা হচ্ছে 18 বছর বয়স, যেটা ছাড়পত্র কাব্যগ্রন্থের অন্তর্গত। এরপর রয়েছে হরতাল, ছাড়পত্র, রানার উদ্যোগ, গায়ে এক্সি ছিল, এবং তার সংকলন রয়েছে, নাম হচ্ছিল আকাল। বিখ্যাত তার কিছু পংক্তি রয়েছে। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, এটা আমরা এই বাক্যটা আমরা সবাই জানি, এটা মহাজীবন থেকে নেওয়া হয়েছিল। এরপর আরও কিছু রয়েছে, যেমন এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাবো, এ আমার নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। তো এইগুলো হচ্ছে খুবই মানে কমন, এগুলো আমরা হচ্ছে দেখেছিলাম, এটা সব ছাড়পত্র কবিতার ভিতরে। তো এরকম দিয়ে একটা পংক্তি তুলে, এরকম ইনভার্টেড কমা দিলে একটা পংক্তি দিয়ে বলে দিতে পারে যে নিচের পংক্তিটি কার, এরকম ইনভার্টেড করা দিয়ে লিখে দেবে নিচের পংক্তিটি কার, তাহলে এরকম কিন্তু আপনাদের সিলেক্ট করতে। হ্যাঁ, দেশভাগ 1947 গুরুত্বপূর্ণ হচ্ছে দেশভাগের জন্যে। এরপর আজকের গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে কারক এবং বিভক্তি। তো কারক এবং বিভক্তির প্রশ্ন অ্যানালাইসিস করে দেখা গেছে যে বিগত সালে কারক এবং বিভক্তি থেকে প্রশ্ন এসেছে, এবং একটা প্রশ্ন প্রায় প্রত্যেক বছর মানে থেকেছে এরকম যে কারক থেকে একটা প্রশ্ন ছিল। সো কারক কিন্তু মোটামুটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো কারকে যেটা হয় আপনাদের যে বুঝতে অনেকে সমস্যা হয়, কারক আসলে বোঝাটাও একটু কঠিন। সো এই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, নবম দশম শ্রেণীর যে বাংলা বইটা রয়েছে সেটা আপনারা ফলো করবেন। নবম দশম শ্রেণীর বাংলা বইটাতে কিন্তু খুব অল্প কথায় গুছিয়ে কিন্তু লেখা রয়েছে। সো এইটা কিন্তু আপনারা ফলো করতে পারেন। নবম দশম শ্রেণীর আপনারা যে প্রমিত বাংলা ব্যাকরণ যে বইটা রয়েছে সেটা কিন্তু ফলো করতে পারেন। হ্যাঁ, প্রত্যেক বছর দেখা গেছে যে একটা প্রশ্ন কিন্তু এই কারক থেকে এসছে। তো কারক শব্দের অর্থ কি? কারকের প্রকৃত প্রত্যয় হচ্ছে কি যোগ নক শব্দ, এটা হচ্ছে কারক। এই শব্দের অর্থ হচ্ছে যা ক্রিয়া সম্পাদন করে, যা ক্রিয়া সম্পাদন করে, মানে কারক কথার অর্থ হচ্ছে যা ক্রিয়া সম্পাদন করে। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে। অর্থাৎ ক্রিয়াপদের সাথে সম্পর্কযুক্ত পদকে কারক বলে। কারক হচ্ছে 6 প্রকার। কি কি? কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান কারক, অপাদান কারক এবং অধিকরণ কারক। অনেক সাহিত্যিক, কবি সাহিত্যিক তারা কিন্তু কারক আবার মানে 4 প্রকার এইটার পক্ষে ছিল। সো নতুন ভার্সনে নতুন যে বই আসবে সেটাতে কারক 4 প্রকার থাকবে এরকম একটা কথা শোনা গেছে, কিন্তু সেটা ক্লিয়ার নয়। বিভক্তি হচ্ছে বাক্যের প্রতিটি পদের সাথে অন্বয় সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয় তাদেরকে বিভক্তি বলে। যেমন ছাদে বসে
মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এই সাদ প্লাস এ বিভক্তি এর মিলে হচ্ছে সাদে, মা প্লাস শূন্য বিভক্তি শিশুকে, শিশু প্লাস কে বিভক্তি, চাঁদ এটাতে কোনো বিভক্তি নাই মানে শূন্য বিভক্তি ইত্যাদি। এই পদে পদে যে বিভিন্ন বিভক্তি যুক্ত হয়েছে, এইটাতে এ যুক্ত হয়েছে, এটাতে এ যুক্ত হয়েছে, এটাতে কে যুক্ত হয়েছে দেখাচ্ছেন, এই যে বিভিন্ন বিভক্তি যুক্ত হয়েছে, এই বিভক্তিগুলো মূলত ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ক স্থাপন করে। নামপদ কি? নামপদ হচ্ছে মানে বিশেষ্য, যেটা হচ্ছে সাদ, মা, তারপর হচ্ছে চাঁদ, এগুলো হচ্ছে নামপদ। এই শিশু, এগুলো হচ্ছে নামপদ। এই নামপদের সাথে কি হয়? ক্রিয়াপদের সম্পর্ক স্থাপন করে, সেটাকে বিভক্তি বলে। এবং কারকের ক্ষেত্রে বিভিন্ন বিভক্তির প্রয়োজন হয়। বিভিন্ন বিভক্তি প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে নাম বা শব্দ বিভক্তি, আর একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। তাহলে বাংলা শব্দ বিভক্তি হচ্ছে 7 প্রকার। কি কি? প্রথমা থেকে সপ্তমী। একবচন ও বহুবচন ভেদে বিভক্তিগুলোর আকৃতিগত পার্থক্য দেখা যায়। কি ধরনের পার্থক্য দেখা যায়? যেমন দেখেন, শূন্য বিভক্তি বা প্রথমা বিভক্তি। শূন্য বিভক্তি কি? অ মানে শূন্য, মানে কোনো বিভক্তি না থাকলেও সেটা শূন্য বিভক্তির অন্তর্গত। শূন্য, অ, এ, তে, এতে, এটা হচ্ছে এক বচনে। তো এটা বহু বচনে কি হয়? ভাইয়া দেখা যায় যে 4টা এক্সাক্ট ক্লাস শুরু করতে দেখা যায় যে হয়তো বা আমি স্লাইডটা একটু দেখি বা অন্য কোনো কারণে হচ্ছে 2-1 মিনিট দেরি হতে পারে। সো সেটা অন্তত আপনাদের 5-10 মিনিট অপেক্ষা করা উচিত। কিছু যদি খুব বেশি সময়ের পরিবর্তন হয় সেক্ষেত্রে আমরা আপডেট করার চেষ্টা করি, বাট সবসময় 2-4 মিনিট 5 মিনিটের জন্য আপডেট করা পসিবল হয় না, তারপর আমরা দুঃখিত। তো এই এক বচন যদি এইটা হয়, শূন্য, অ, এ, তে, এতে, এর বহু বচন হচ্ছে রা, এরা, গুলি, গণ, বৃন্দ, এগুলো হচ্ছে বহু বচন। আবার দ্বিতীয়াতে কে, রে, এই এটার বহু বচন হচ্ছে দিককে, দিগে, রে, এগুলো এটা হচ্ছে বহু বচন। তৃতীয়াতে হচ্ছে দ্বারা দিয়ে কর্তৃক, দিককে দ্বারা, দের দিয়া, দিক কর্তৃক। আচ্ছা, প্রথমে আমরা হচ্ছে এই কারকের জন্য কি করব? এই এক বচনটা বেশি প্রেফার করব, এক বচনটা বেশি ফলো করব। সো আপনাদের যেটা করতে হবে, প্রথমা থেকে সপ্তমী পর্যন্ত যে কয়টা বিভক্তি আছে সেটা আপনাদের একটু মুখস্থ রাখতে হবে। কেন মুখস্থ রাখতে হবে? কারণ আপনি যদি বলে যে নিচের আন্ডারলাইনকৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি, আন্ডারলাইনকৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি, সেটা কিন্তু আপনাদেরকে করতে হবে, আপনাদের সেটা মাথায় রাখতে হবে যে কোন কারকে কোন বিভক্তি সেটা। ওকে, এরপর হচ্ছে কারক নির্ণয়ের একটা সহজ পদ্ধতি দেয়া হচ্ছে, যেটা হচ্ছে কে বা কারা দিয়ে প্রশ্নের উত্তরে হয় কি কারক? কর্তৃকারক। কি বা কাকে দিয়ে প্রশ্নের উত্তরে হয় কর্মকারক। এই প্রশ্নটা আসলে কি সেটা আমরা দেখছি, প্রশ্নটা আসলে কি। এরপর হচ্ছে কিসের দ্বারা বা কি উপায়ে যদি প্রশ্ন হয় সেক্ষেত্রে করণকারক। কাকে দান বা দিয়ে প্রশ্নের উত্তরে যদি সত্য ত্যাগ করে দান বোঝায় তাহলে সেটা হচ্ছে সম্প্রদান কারক। আর কোথা থেকে কি হতে, এটার উত্তর হলে হচ্ছে অপাদান কারক। আর কোথায় কিসে কখন দিয়ে প্রশ্নের উত্তর বোঝালে, অর্থাৎ স্থান কাল পাত্র বোঝালে, সময় বিষয় ইত্যাদি বোঝালে সেটা হচ্ছে অধিকরণ কারক। এরপর প্রথমে হচ্ছে কর্তৃকারক। কর্তৃকারক কি? কর্তৃকারক হচ্ছে বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে তাকে ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক বলে। তাহলে কর্তৃকারককে ওই বাক্যের ক্রিয়ার যে কর্তা তাকেই কর্তৃকারক বলে। আমার কাছে দাও নিলাম। আচ্ছা, আমি একটু সময় নিচ্ছি 2 মিনিট।
আচ্ছা, আপনাদের যদি কারো কাছে প্রমিত বাংলা ব্যাকরণ যে বইটা আছে সেই বইটা যদি থেকে থাকে, তাহলে আপনারা একটা কাজ করতে পারেন যে এরকম একটা সেন্টেন্স রয়েছে, যেটা আমি আপনাদেরকে একটু লিখে দিচ্ছি। এই কর্তৃকারক বোঝানোর আগে একটা বাক্যে হচ্ছে 6 প্রকার কারকের একটা উদাহরণ দেওয়া রয়েছিল। সেই বাক্যটা ছিল বেগম সাহেবা প্রতিদিন ভাড়ার থেকে নিজ হাতে গরিবদের চাল দিতেন। দেখতে পাচ্ছেন তো আপনারা? তো এই ছিল বাক্যটা, যে বেগম সাহেবা প্রতিদিন ভাড়ার থেকে নিজ হাতে গরিবদের চাল দিতেন। এটা ছিল পূর্ণ বাক্য। এই ক্ষেত্রে যেটা হবে যে বেগম সাহেবা, যদি এইখানে আমাদের যে বলেছিল, এই যে একটা দিছিল যে কে বা কারা দিয়ে প্রশ্নের উত্তরে কে বা কারা, তাইলে যদি প্রশ্ন করেন এখানে বেগম সাহেবা প্রতিদিন ভাড়ার থেকে নিজ হাতে গরিবদের চাল দিতেন, কে দিতেন, কে দিয়ে যদি প্রশ্ন করি তাহলে কি বেগম সাহেবা আসবে। তাহলে বেগম সাহেব এখানে কি কর্তৃ সম্বন্ধ, তাইলে কর্তৃ যদি সম্বন্ধ হইতে হয় তাহলে কে দিতেন, তাহলে হচ্ছে বেগম সাহেবা দিতেন। তার মানে এটা হচ্ছে কর্তৃকারক। এরপর হচ্ছে কি বা কাকে দিয়ে যদি প্রশ্নের উত্তর দেওয়া হয় তখন হচ্ছে কর্মকারক। বেগম সাহেবা কি দিতেন সেটা একটু বলেন তো। বেগম সাহেবা কি দিতেন? বেগম সাহেবা তো চাল দিতেন। তাহলে চাল এখানে কি হবে? চাল হচ্ছে এখানে কর্ম সম্বন্ধ, চাল হচ্ছে কর্ম, এটা হচ্ছে কর্তৃ, এটা হচ্ছে কর্ম। এবার কিসের দ্বারা দিতেন বা কি উপায়ে দিতেন? তাহলে কি উপায় বা কিসের দ্বারা প্রশ্ন করলে কি হবে? করণ কারক হবে। তাহলে কিসের দ্বারা দিতেন? নিজ হাতে দিতেন। তাহলে কি দ্বারা দিতেন? নিজ হাত দ্বারা। তাহলে নিজ হাতে, এটা কি করণ সম্বন্ধ, মানে করণ কারক। এরপর হচ্ছে কাকে দিতেন বা দান করতেন। তাহলে দান করলে সেটা হচ্ছে আমরা বুঝতেই পারি যে সম্প্রদান কারক। তাহলে কাকে দিতেন? গরিবদের দিতেন। তাহলে গরিবদের কি হচ্ছে? গরিবদের হচ্ছে সম্প্রদান। এবার হচ্ছে কোথা থেকে দিতেন? কোথা থেকে বা কি হতে? কোথা থেকে দিতেন? ভাড়ার থেকে। তাহলে যে ভাড়ার কি? ভাড়ার হচ্ছে অপাদান কারক। এবার শেষটা কি রয়েছে? স্থান, কাল, পাত্র, সময়, বিষয় বোঝালে কি হবে? অধিকরণ কারক। তাহলে দেখেন, প্রতিদিন দিতেন, প্রতিদিন মানে কি? দিন, প্রতিদিন। তাহলে প্রতিদিন দিতেন, এটা কি বোঝায়? এটা একটা সময় বোঝায়। তাহলে প্রতিদিন কি হচ্ছে? প্রতিদিন হচ্ছে অধিকরণ কারক। ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার না হলে আবারও বলবেন, আমি চেষ্টা করব। কথায় কি কোনো ভেজাল আছে? আচ্ছা, ভেজাল নাই। তবে আরেকবার আমি বলেছি যে একটা বাক্যে 6টা কারকের উদাহরণ রয়েছে। সেই বাক্যটা কি? বেগম সাহেবা প্রতিদিন ভাড়ার থেকে নিজ হাতে গরিবদের চাল দিতেন।
তো আমরা এই যে কারক নির্ণয়ের যে কথাটা দেখেছিলাম, যে সহজ পদ্ধতিটা দেখেছিলাম, বলছে যে কে বা কারা দিয়ে প্রশ্নের উত্তরে কি হবে, কর্মকারক হবে, দুঃখিত কর্তৃকারক হবে, কে বা কারা দিয়ে প্রশ্নের উত্তর। তাইলে কে দিতেন, এই যে গরিবদের চাল দিতেন, কে দিতেন, বেগম সাহেবা দিতেন, তাহলে তিনি কর্মকারক। এরপর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কি বা কাকে দিয়ে প্রশ্নের উত্তরে হবে কর্মকারক। তাহলে বেগম সাহেবা কি দিতেন, দিতেন হচ্ছে চাল, তাহলে চাল হচ্ছে কর্মকারক। এবার তৃতীয় হচ্ছে কিসের দ্বারা বা কি উপায়ে প্রশ্নের উত্তর, তাহলে কি দ্বারা দিতেন, নিজের হাত দ্বারা, বা কি উপায়ে দিতেন, নিজের হাতে দিতেন, তাহলে এই হাতে হচ্ছে করণকারক। এবার হচ্ছে কাকে দান করতেন, গরিবদের, তার মানে গরিব হচ্ছে সম্প্রদানকারক। এবার হচ্ছে অপাদানকারকে কি বলা হয়েছে, কোথা থেকে বা কি হতে, কোথা থেকে বা কি হতে, এটা হচ্ছে অপাদানকারক। তাহলে কি হতে দিতেন, ভাড়ার হইতে, ভাড়ার এইটাকে বোঝায় ধরেন স্টোরেজ, হ্যাঁ, ভাড়ার হইতে দিতেন, তাহলে সেটা হচ্ছে অপাদানকারক। আর কোথায়, কিসে, কখন, এইটা হচ্ছে উত্তরের কখন দিতেন। যদি এ প্রশ্নও করি সেটাও ঠিক আছে, অধিকরণকারক। আবার যদি স্থান, কাল, পাত্র, সময়, বিষয় বোঝাই, সেটাও স্থান বা সময়, কোন সময়, প্রত্যেক দিন। তাইলে এটা যদি প্রশ্ন করি যে কখন দিতেন, তার মানে প্রতিদিন দিতেন, তাইলে প্রতিদিন কি কারক হবে, প্রতিদিন হচ্ছে অধিকরণ কারক। চা খাবেন, ঢেলে দেই সন্ধ্যার পর, না ঢাইলা খাবো না, আপনি শুধু বানাই রাখেন। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে এই যে সোমা খান কমেন্ট করেছেন, তার এলাকায় কিন্তু প্রচুর তরমুজ পাওয়া যায়। আপনাদের যাদের যাদের তরমুজ প্রয়োজন তারা তার সাথে যোগাযোগ করবেন, কিন্তু অবশ্যই পেমেন্ট করে দেবেন। আচ্ছা, জান্নাত রহমান বলছে পানির নাহাল ক্রিয়ার। আচ্ছা, ওকে। এরপর আমরা দেখতেছিলাম কি কর্তৃকারক। তাহলে এখানে বোঝেন, এই যে অন্ধজনে বদ্ধ ঘরে দিবারাত্রি কষ্ট করে, দেখেন প্রশ্ন কি বলছে, কে বা কারা, কে বা কারা। তাইলে যদি এখানে বলে যে অন্ধজনে, অন্ধজনে যদি বলে, তাইলে আপনি কি করবেন, কে করে, কে কষ্ট করে, অন্ধজনে বদ্ধ ঘরে দিবারাত্রি কষ্ট করে, কে কষ্ট করে, অন্ধজনে করে, তাহলে অন্ধজনে হচ্ছে কর্তৃকারক। মেয়েরা ফুল তোলে, এখানে মেয়েরা কি, মেয়েরা হচ্ছে কর্তৃকারক, মানে কারা তোলে, তাহলে কর্তৃকারক। এইবার বলেন তো এই অন্ধজনে কর্তৃকারকে কোন বিভক্তি হবে, অন্ধজনে কর্তৃকারকে কোন বিভক্তি হবে একটু বলেন তো। দ্রুত কমেন্ট করেন, দ্রুত, লেট করলে দেরি হবে, দ্রুত কমেন্ট করবেন। এই অন্ধজনে কর্তৃকারকে কোন বিভক্তি, মাত্র 17 জন ক্লাসে উপস্থিত আছে, আমার যে কি দুর্দশা আমি তো বুঝতে পারি না, বুঝছেন, এই যে স্টুডেন্টরা থাকে কেন ক্লাসে, আমি তো তাই বুঝতে পারি না। অর্পিতা রায় কমেন্ট করেছে প্রথমা বিভক্তি, কিভাবে প্রথমা বিভক্তি আমাকে একটু বুঝান তো। প্রথমা বিভক্তি কি কি আছে প্রথমাতে, প্রথমা বিভক্তিতে কি কি আছে একটু দেখেন তো। এখানে প্রথমা বিভক্তিতে কি আছে, আচ্ছা এ আছে। এখন ধরুন এই প্রশ্নটাই এসছে, কিন্তু প্রথমা বিভক্তি মানে কর্তৃকারকে প্রথমা বিভক্তি বা কর্তৃকারকে শূন্য বিভক্তি এইটা অপশনে নাই, তাইলে আপনি কি দেখাবেন। ধরেন অপশনে আছে যে কর্তৃকারকে দ্বিতীয়া, কর্তৃকারকে তৃতীয়া, কর্তৃকারকে পঞ্চমী, কর্তৃকারকে সপ্তমী, তখন কি করবেন। হ্যাঁ, প্রিয়াঙ্কা ঢালি বলেছে সপ্তমীও হতে পারে, হ্যাঁ এটা যদি, এটা সপ্তমী ও হতে পারে, সপ্তমী বিভক্তিও হতে পারে। এমন আরও কিছু উদাহরণ রয়েছে, আপনারা এই উদাহরণগুলো দেখে নেবেন, সবগুলো আমার পক্ষে আলোচনা করা সম্ভব হবে না মনে হয়। আরেফ বই পড়ে, জল পড়ে পাতা নড়ে, জল পড়ে, এগুলো কিন্তু শূন্য, মানে জল যোগ শূন্য,
পাতা যোগ শূন্য, তাইলে হচ্ছে কি পড়ে, এই যে হচ্ছে পরীক্ষা এলে তার চোখে কি এলে, হ্যাঁ তাহলে পরীক্ষা এলে, এই পরীক্ষা কি, এইটা হচ্ছে পরীক্ষা প্লাস শূন্য বিভক্তি, তার মানে এটা প্রথমা বিভক্তি। এরপর হচ্ছে দ্বিতীয় বিভক্তিতে কি কি আছে, আমাকে যেতে হবে, বশিরকে যেতে হবে, সকলকে মরতে হবে, তাকে দিয়ে কিচ্ছু হবে না, এই কে, কে রে এ রে, দেখেন প্রত্যেকটা শেষে কে আছে, হ্যাঁ এই কারণে এটা দ্বিতীয় বিভক্তি। তৃতীয় বিভক্তি হচ্ছে ফেরদৌসি কর্তৃক শাহনামা রচিত হয়েছে, আর রাম কর্তৃক রাবণ নিহত হয়েছিল। দেখেন এটা কি বলা হয়েছে, তৃতীয়তে কি থাকবে, দ্বারা দিয়া কর্তৃক, তাইলে ফেরদৌসি কর্তৃক, ফেরদৌসি কর্তৃক, কার কর্তৃক, ফেরদৌসি কর্তৃক শাহনামা রচিত হয়েছিল, কার কর্তৃক, রাম কর্তৃক, তাহলে যেহেতু কর্তৃক আছে তার মানে এটা তৃতীয় বিভক্তি। এরপর হচ্ছে আমার যাওয়া হয়নি, কার যাওয়া হয়নি, আমার, তোমার যাওয়া উচিত, দেবতার ধন কে যায় লয়ে ফিরায় লয়ে, তাইলে এখানে দেখেন এই যে ষষ্ঠী বিভক্তিতে কি রয়েছে, র এর, হ্যাঁ তাহলে কার যাওয়া হয়নি, আমার যাওয়া হয়নি, বা কে যায়নি, আমি যাইনি, তোমার যাওয়া উচিত, কার যাওয়া উচিত, তোমার যাওয়া উচিত, তাহলে কে যাবে সেখানে, তুমি যাবে। এরপর হচ্ছে সপ্তমী বিভক্তি, আমারে তুমি রক্ষা করো, আমারে তুমি রক্ষা করো, কাকে রক্ষা করবে, আমাকে রক্ষা করবে, মানুষ ভাবে এক আর হয় আর এক, হ্যাঁ মানুষে, তাহলে দেখেন মানুষে, কে ভাবে, মানুষে ভাবে, তাহলে এখানে কি আছে, এ অতে আছে, তাহলে এখানে এ আছে। বুলবুলিতে ধান খেয়েছে, কে ধান খেয়েছে, বুলবুলিতে। অন্ধজনে বদ্ধ ঘরে দিবারাত্রি কষ্ট করে, আর গায়ে মানে না আপনি মোরল। এরপর রয়েছে কর্মকারক, এই জান্নাতের কি হ্যাঁ নিজের রক্ষা নিজে করতে শেখো। আচ্ছা কর্মকারক বলা হয়েছে কিসে, যাকে অবলম্বন করে, যাকে অবলম্বন বা আশ্রয় করে বিশেষ করে আপনারা যদি আমি আপনাদেরকে বলে দিই, যদি আপনারা কারোকে ভালো করতে চান তাহলে অবশ্যই অবশ্যই বাংলা ভাষার যে ব্যাকরণ বইটা রয়েছে এই বইটা একটু ফলো করবেন, তাইলে কিন্তু আপনারা ভালোভাবে এটা কমপ্লিট করতে পারবেন। বলা হয়েছে যাকে অবলম্বন করে বা আশ্রয় করে ক্রিয়া, কর্তা ক্রিয়া সম্পন্ন করে। আমরা কর্তৃকারক দেখেছি, কর্তাকে, কর্তা হচ্ছে এখানে কর্তা কে, কর্তা আমি হইতে পারে, তুমি হইতে পারো, বা অন্য একজন হইতে পারে, নামবাচক যে বিষয় হচ্ছে কর্তা হইতে পারে। তাহলে যে কর্ম যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলে। কর্মকারক হচ্ছে দুই প্রকার, কি কি, একটা হচ্ছে গৌণ কর্ম আর একটা হচ্ছে মুখ্য কর্ম। তাহলে কর্মকারকের আবার প্রকারভেদ রয়েছে কি কি, সকর্ম ক্রিয়া, প্রযোজক ক্রিয়া, সমধাতুস কর্ম, আর হচ্ছে উদ্দেশ্য বিধেয়। আচ্ছা এইটা দেখি, সকর্ম ক্রিয়া কি, নাসিমা ফুল তুলছে, নাসিমা কি তুলছে, নাসিম হচ্ছে ফুল তুলছে, তাহলে এখানে এই ফুল হচ্ছে কর্মকারক। এরপর হচ্ছে ছেলেটিকে বিছানায় শোয়াও, কাকে শোয়াইতে বলছে, ছেলেটিকে। খুব এক ঘুম ঘুমিয়েছি, তাহলে কি করেছি, ঘুমিয়েছি মানে ঘুমিয়েছি, এই কি ঘুমিয়েছি, ঘুমিয়েছি। এটা কিন্তু একটু অন্যরকম মনে হয়, ঘুম তো ঘুমাতেই হয়, না ঘুমালে তো ঘুম হবে না। সো এই কি হয়েছে, সমধাতুস কর্ম এটা। আর উদ্দেশ্য বিধেয় হচ্ছে দুধকে মোরা দুগ্ধ বলি, হলুদকে বলি হরিদ্রা, তাহলে দুধকে, এটা হচ্ছে এইটা উদ্দেশ্য করে বলা হয়েছে, আর দুগ্ধ হচ্ছে বিধেয় কর্ম, এই দুধ হচ্ছে উদ্দেশ্য, এইটাকে উদ্দেশ্য করেই কিন্তু এই দুধকে মোরা দুগ্ধ বলি। আবার হলুদকে উদ্দেশ্য করে বলা হয়েছে, হলুদকে হরিদ্রা বলি। ক্লিয়ার? এরপর প্রত্যেকটার মতো যে এটাতেও বিভক্তি রয়েছে, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, এই বিভক্তি রয়েছে, ঠিক আছে। প্রথমা, দ্বিতীয়া, ষষ্ঠী, সপ্তমী বিভক্তি এটা তো রয়েছে। প্রথমা বিভক্তি কি, ডাক্তার ডাকো,
তাহলে কাকে ডাকতে বলছে? ডাক্তারকে। এরপর হচ্ছে শুক্রবার স্কুল বন্ধ। কি বন্ধ? স্কুল বন্ধ। আমি বই পড়ি। কি পড়ি? বই পড়ি। দেখেন স্কুল প্লাস শূন্য বিভক্তি, তারপর বই প্লাস শূন্য বিভক্তি, ঠিক আছে। এখানে কিন্তু এই যে আরএফ বই পড়ে, এই বই কিন্তু তাহলে কি কারক? কর্মকারক। আবার আগের বারে দেখেছেন যে কর্তৃকারকেও আরএফ বই পড়ে ছিল। বাংলার মানুষ বাংলায় কথা বলি অথচ সেই বাংলাই কঠিন লাগে। আচ্ছা, বাংলার মানুষ বাংলাতে শুদ্ধ বাংলাতে কিন্তু আমরা কথা বলি না, সেটাও কিন্তু একটা ব্যাপার। কারণ আমরা সবসময় বাংলার ক্ষেত্রে মানে আমরা ভাষার ফ্লুয়েন্সির ক্ষেত্রে আমরা কি করি না, সবসময় প্রপার গ্রামার ব্যবহার করি না। যেমন আমরা বাংলার ক্ষেত্রে করি না, ইংরেজরা যারা ইংরেজিতে কথা বলে, স্প্যানিশরা যারা স্পেনীয় ভাষায় কথা বলে, তারা কিন্তু হচ্ছে রুশ ভাষায় যারা কথা বলে, তারাও কিন্তু নিজস্ব ভাষা বলার ক্ষেত্রে গ্রামার ফলো করে না অ্যাপ্রোপ্রিয়েটলি। এরপর হচ্ছে দ্বিতীয় বিভক্তি কি? করিমকে রহিম গতকাল মেরেছে, রেখো মা দাসেরে মনে, রহিম ধোপাকে কাপড় ধুতে দিল। এগুলো একটু আমি বলি কি, আপনারা এভাবে আমি যতই বলি আপনাকে, আপনি বুঝবেন না। আপনাকে কি করতে হবে? প্রত্যেকটা সেন্টেন্স নিয়ে, বিষয় করে এই বইটা যাদের আছে অথবা এই যে লেকচার নোটসটা আমি দিয়ে দিব, প্রত্যেকটা সেন্টেন্স নিয়ে আপনি উপরে যে আমি শখটা দেখিয়েছিলাম যে কারক নির্ণয়ের সহজ পদ্ধতি, সেই শখটা আগে প্রথমে খাতায় লিখবেন, দেন হচ্ছে আপনি এই প্রত্যেকটা সেন্টেন্সে ওই প্রশ্নগুলো করবেন। তাহলে এই আন্ডারলাইন করা যে শব্দটা থাকবে, একটা লাইনে কিন্তু 4-5টা কারকও থাকতে পারে, 5-6টা কারকও থাকতে পারে। তো আপনার কিন্তু সবটাই মাথা ঘামাইলে চলবে না। এই জন্যে কারক থেকে যে প্রশ্ন আসে সেটাতে কি করা হয়? কারক থেকে সেটা প্রশ্ন আসলে সেটাতে আন্ডারলাইন করে দেওয়া হয়। যেমন গত বছর একটা প্রশ্ন এসেছিল, ভিখারিকে ভিক্ষা দাও কোন কারকে কোন বিভক্তি? বিএসসি 20-21 সালে এসেছিল। সেখানে কিন্তু এই যে ভিখারিকে আন্ডারলাইন করা ছিল। ভিখারিকে ভিক্ষা দাও, কাকে ভিক্ষা দাও? ভিখারিকে। তাহলে কি ভিক্ষা দাও মানে কি দাও? এই ভিক্ষা যে দেই এটা কিন্তু সম্প্রদান করে দেই, মানে দান করে দেই, চিরসত্য ত্যাগ করিয়া। দাদা শুদ্ধ ভাষায় কথা বললে গ্রামের দাদি নানিরা বলে ভাব নিচ্ছে। হ্যাঁ, এটা বেশিরভাগ ক্ষেত্রেই হয়। আবার অনেকে কিন্তু এটাও বলে যে আমি ধরেন অনেক দিন যাবৎ ঢাকাতে ছিলাম, সো আমি যখন বাড়িতে এসে কথা বলি একদম আমার এলাকার ভাষায়, তখন সবাই বলে ঢাকা গিয়ে কি শিখলি। এটাও কিন্তু হয়ে থাকে। তো এইটাকে ইগনোর করে, বিশেষ করে আপনি যখন নতুন কিছু শিখতে যাবেন, আপনি যদি প্রপার কিছু শিখতেই চান, সেক্ষেত্রে আপনাকে কিন্তু পরিপূর্ণভাবেই প্র্যাকটিস করতে হবে। পাছে লোকে কিছু বলে সেই কথা ইগনোর করে আরেকটা ব্যাপার করতে হবে কি, কে কি বললো সেটা পই পই করে হিসেব রাখতে হবে। ক্লিয়ার? প্রিয়াঙ্কা ঢালি বলেছে প্রমিত ব্যাকরণে খুব ভালোভাবে লেখা আছে। হ্যাঁ, আমিও সেটাই বলি, প্রমিত ব্যাকরণে খুব ভালোভাবেই লেখা আছে। এরপর রয়েছে করণ। করণ শব্দটির অর্থ হচ্ছে যন্ত্র বা সহায়ক বা উপায়। কর্তা যা দ্বারা ক্রিয়া সম্পাদন করে তাকে করণ কারক বলে। আর কর্মকারকে আমরা কি দেখছি? যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে। আর কর্তা যা দ্বারা ক্রিয়া সম্পাদন করে মানে এটা হচ্ছে ব্যবহার করবে। তাহলে কিসের দ্বারা বা কি উপায়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকেই করণ কারক বলে। যেমন নীরা কলম দিয়ে লেখে, কি দিয়ে লেখে বা কিসের দ্বারা লেখে, কি উপায়ে লেখে? কলম দিয়ে। ঘোড়াকে চাবুক মারো, কি মারতে বলেছে বা কিসের দ্বারা মারতে বলেছে? চাবুক দিয়ে। জগতে কীর্তিমান হয় সাধনায়, কিসের দ্বারা জগতে কীর্তিমান হয়? সাধনায় কীর্তিমান হয়। এরপর হচ্ছে করণ কারকে বিভিন্ন বিভক্তির ব্যবহার। এইটা বিভিন্ন বিভক্তির ব্যবহার, এইটা আপনারা মানে বুঝে যাবেন। যেমন হচ্ছে কিসের দ্বারা জমি চাষ করা হয়? লাঙল দ্বারা। লাঙল দ্বারা জমি চাষ করা হয়। লাঙল দ্বারা কিন্তু আন্ডারলাইন করাতে। এই দ্বারা দিয়া কর্তৃক কিসে থাকে? তৃতীয়াতে থাকে। দ্বারা দিয়া কর্তৃক এই তৃতীয়াতে যেহেতু এই দ্বারা রয়েছে, তার মানে এটা হচ্ছে কি? তৃতীয়া বিভক্তি। কিসে তৃতীয়া বিভক্তি? করণ কারকে তৃতীয়া বিভক্তি। করণ কারকে। ক্লিয়ার নাকি ভেজাল আছে?
এরপর ষষ্ঠী বিভক্তিতে হাতের কাজ দেখাও, কিসের দ্বারা কাজ দেখাইতে বলছে? হাত দ্বারা। কালির দাগ দাও, কিসের দাগ দিতে বলছে? কালির। এরকম প্রশ্নগুলো করলেই কিন্তু আপনারা উত্তরটা পেয়ে যাবেন। এরপর হচ্ছে সম্প্রদান কারক, যাকে সত্য ত্যাগ করে দান, অর্চনা, সাহায্য ইত্যাদি করা হয় তাকে সম্প্রদান কারক বলে। সত্য ত্যাগ করে না দিলে তা কি হয়? কর্মকারক হয়। যেমন এই যে ভিক্ষুককে ভিক্ষা দাও অথবা ভিখারিকে ভিক্ষা দাও, এটা কিন্তু চতুর্থী বিভক্তি, সম্প্রদানে চতুর্থী। এই প্রশ্ন কিন্তু এই ভিখারিকে ভিক্ষা দাও এই প্রশ্ন কিন্তু এসেছিল বিএসসি 20-21-এ। তো আমাদের কিন্তু চোখের সামনের প্রশ্ন দিয়েই আসবে। যেমন একটু আগে যেটা বললাম, কালির দাগ দাও, কালির দাগ দাও। তো এই কালির দাগ দাও এসেছিল কত সালে? বিএসসি 15-16 সালে এসেছিল। এটা 15-16, বি 15-16 এই সময়ে এসেছিল। তো আমরা যা কিছু পড়বো তার মধ্যে থেকেই প্রশ্ন এসে যাবে। তাড়াতাড়ি ছুটি দিয়ে দিব। নুসুরনি, কে নুসুরনির পক্ষে আছেন একটু হাত তুলে জানান। আচ্ছা, এরপর হচ্ছে সৎপাত্রে কন্যা দান করো। এইটা কিন্তু ভালো বলেছে, কন্যা জামাইকে দান করে আর ফেরত নেয় না কিন্তু, বুঝছেন? সত্য ত্যাগ করিয়া বাবা মা কন্যাকে দান করে দেয়, এই জন্যে এটা কি? সম্প্রদান কারক। এটা কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, সৎপাত্রে কন্যা দান করো, এটা হচ্ছে সম্প্রদানে সপ্তমী বিভক্তি। পলাতক দাসে দাও স্বাধীনতা, স্বাধীনতা দিয়ে দিতে বলেছে। সমিতিতে চাঁদা দাও, এটাও কিন্তু সত্য ত্যাগ করিয়া সমিতিতে চাঁদা দিতে বলেছে। রুহা রহিমা রহমান তরিঘড়ি আচ্ছা ছুটি চাইছে। ওকে, ক্লিয়ার। এরপর হচ্ছে অপাদান কারক। অপাদান কারকে আমরা কি দেখেছি? যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত, রক্ষিত হয়, যা দেখে কেউ ভীত হয় তাকে অপাদান কারক বলে। এবং অপাদান কারকে আমরা কি দেখেছি? শর্টকাটে কি দেখেছিলাম? অপাদান কারকে কি দ্বারা শর্টকাটে কি দেখেছি বলেন তো? ভুলে গেছেন? শর্টকাটে আমরা দেখেছি কি হবে? অপাদানে হবে কি? কোথা থেকে বা কি হতে বা কিসের দ্বারা, বা কিসের দ্বারা না, কোথা থেকে কি হতে বা কিসের হতে প্রশ্ন যদি করা হয় তাহলে যে উত্তরটা পাওয়া যাবে সেটাই হচ্ছে অপাদান কারক। প্রথমা বিভক্তিতে কি রয়েছে? স্কুল পালিয়ে রবীন্দ্রনাথ হওয়া যায় না। স্কুল হচ্ছে অপাদান। বলছে যা থেকে বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত, রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়। ভূতে ভয় পায়, ভূতে ভয় পায়, এটা কি হবে? ভূতে ভয় পায়। হ্যাঁ, এটা হবে কি? এই দেখেন এখানে লেখা আছে ভূতকে আবার কিসের ভয়? ভূতে ভয় পান কে কে একটু বলেন তো। এরপর হচ্ছে গাড়ি স্টেশন ছাড়লো। গাড়ি স্টেশন ছাড়লো মানে হচ্ছে এখান থেকে বিচ্যুত হয়ে গেল। বাবাকে ভয় পায়, ভয় থাকলে হচ্ছে সেটাতে কি হবে? সেটা অপাদান কারক হবে। যে কোনো কিছুকে ভয় থাকলে সেটা অপাদান কারক হবে। বিভক্তির উপর ডিপেন্ড করবে কোন বিভক্তি হবে। সে তোমাকে ভয় পায়, ভূতকে আবার কিসের ভয়? তার চোখ দিয়ে পানি পড়ে, তার পানি কিন্তু বিচ্যুত হয়ে পড়ে বা পানি হচ্ছে চোখের হয়ে পড়ে, যেটা হচ্ছে জাত। পানি হচ্ছে চোখের জাত। এরপর হচ্ছে পঞ্চমী বিভক্তি, কালো মেঘ থেকে বৃষ্টি হয়। কি থেকে বৃষ্টি হয়? কালো মেঘ থেকে, তাহলে এটাও কিন্তু জাত। এরপর হচ্ছে ষষ্ঠী সপ্তমী, এটা একটু দেখে নেবেন ভালো করে। এরপর হচ্ছে অধিকরণ কারক, ক্রিয়া সম্পাদনের কাল, সময়, আধার, স্থানকে অধিকরণ কারক বলে। এটা আমরা প্রথমেই দেখেছি, যে এটা আমরা বুঝতে পারি যে স্থান, সময়, বিধেয় ইত্যাদি বুঝালে হচ্ছে তখন আমরা কি বলবো? এটাকে আমরা বলবো অধিকরণ কারক। এখানে অনেকগুলো প্রশ্ন আছে, যেমন হচ্ছে প্রথম বিভক্তিতে আছে আগামীকাল বাড়ি যাব, শুক্রবার স্কুল বন্ধ, বাড়ি ঘুরে এসো। দ্বিতীয় বিভক্তিতে রয়েছে হৃদয় আমার নাচে রে আজকে, কবে নাচে? আজকে নাচে, এটা কিন্তু একটা কাল বা সময়। আজকে নগদ, কালকে ধার, এটাও কিন্তু একটা কাল বা সময়। আচ্ছা, তাহলে এগুলো একটু দেখে নেবেন। এটা এরপর হচ্ছে কয়েকটি গুরুত্বপূর্ণ বাক্যের কারক নির্ণয়, এবং এইগুলো থেকেই কিন্তু মোটামুটি যখন প্রশ্ন আসে এইগুলো থেকেই কিন্তু আসে। দেখেন রোববার থেকে স্কুল বন্ধ, আর রোববার স্কুল বন্ধ,
দেখেন এই কিন্তু একটু দেখেন এইগুলা প্রশ্নগুলো, দেখেন দুইটা কিন্তু একই রকমের, হ্যাঁ একই রকমের, কিন্তু কারক ভিন্ন। যেমন হচ্ছে তিলে তৈল হয়, অপাদান কারকে সপ্তমী কিসে তৈল হয়? তিলে তৈল হয়। আবার তিলে তৈল আছে, এইটা কিন্তু অধিকরণ কারক কেন হয়েছে? এইটা হচ্ছে আধার, মানে আধার কি তিলে, তিলে তৈল আছে মানে তিলের ভিতরে তৈল নিহিত আছে, বাট তিলে তৈল হয়, তিল থেকে তৈল হয়। কিসের থেকে হয়? তিলের থেকে হয়, সে কারণে কিন্তু অপাদান কারক। আর এইটাতে তিলে তৈল আছে মানে তিলের ভেতরে তৈল আছে, এটার আধারে তিলের আধার আছে, যে কারণে এই কিন্তু অধিকরণ কারক। আবার যেমন দেখেন রোববার থেকে স্কুল বন্ধ, অপাদান কারকে পঞ্চমী। কেন রোববার থেকে? রোববার থেকে, রোববার মানে হচ্ছে আরম্ভ, এই রোববার থেকে স্কুল বন্ধ, তাহলে আরম্ভ অর্থে এটা অপাদান কারক। আবার রোববার স্কুল বন্ধ, এটা হচ্ছে অধিকরণ কারকে শূন্য, রোববার এটা কিন্তু কাল বোঝাইছে। হ্যাঁ, এবার হচ্ছে টাকায় টাকা হয়, এটা কিন্তু কিসে টাকা হয়? টাকায়। আবার টাকায় অসাধ্য সাধন হয়, কিসের দ্বারা অসাধ্য সাধন হয়? টাকার দ্বারা। এগুলো একটু ভালোভাবে কিন্তু পড়বেন। যেমন এই যে সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা, এইটাতে সর্বাঙ্গে যদি হয় সেটা হচ্ছে অধিকরণ কারকে সপ্তমী, আর যদি ঔষধ হয় তাইলে কর্মকারকে শূন্য। এইগুলো কিন্তু একটু খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। এরপর হচ্ছে বাচ্য। বাচ্য হচ্ছে 3 ভাগে বিভক্ত, বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে বাক্য বলে। যেমন হচ্ছে কর্তৃবাচ্য, কর্মবাচ্য আর ভাববাচ্য। এই কর্তৃবাচ্য কি? যে বাক্যে কর্তার অর্থ প্রাধান্য রক্ষিত হয় এবং ক্রিয়াপদ কর্তার অনুসারী হয় তাকে কর্তৃবাচ্যের বাক্য বলে। যেমন আমি ভাত খেয়েছি, ছাত্ররা অঙ্ক করছে। হ্যাঁ, এই যে দেখেন, তাহলে এই যে আমি ভাত খেয়েছি এটা কর্তৃবাচ্য, এটা যদি কর্মবাচ্য হয় তাহলে কি হবে? আমার ভাত খাওয়া হয়েছে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে বলেন তো, আচ্ছা তাইলে যদি বলে যে আমি ভালোবাসি, তাহলে সেটার কর্মবাচ্য কি হবে একটু বলেন তো? আমি ভালোবাসি কর্তৃবাচ্য, তাহলে সেটার কর্মবাচ্য কি হবে? একটু প্রশ্নের উত্তর দিন তো, দেখি কে কি উত্তর দেন। এরপর হচ্ছে এটাও কিন্তু বিভক্তি থাকে, কর্তৃবাচ্যে কর্তায় প্রথমবার শূন্য বিভক্তি এবং কর্মে দ্বিতীয়বার ষষ্ঠী বা শূন্য বিভক্তি হয়। যেমন শিক্ষক ছাত্রদের পড়ান, রোগী পথ্য সেবন করে। এটা আপনারা একটু দেখলেই বুঝে যাবেন। এবং ভাববাচ্য হচ্ছে যে বাচ্চে কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থে বিশেষভাবে ব্যক্ত হয় তাকে ভাববাচ্য। ভাববাচ্যের ক্রিয়া সর্বদাই নাম পুরুষের হয়, যেমন সে আসুক। ভাববাচ্য কেবল অকর্মক ক্রিয়া হইতে গঠিত হয়, যেমন হচ্ছে আমার খাওয়া হলো না। তারপর হচ্ছে তোমাদের কখন আসা হলো, আমাকে ভাত দেওয়া হয়নি। হ্যাঁ, এটা কিন্তু এই যে আমাকে হচ্ছে কর্তায় দ্বিতীয়া, আর এইটা হচ্ছে তোমার দ্বারা এ কাজ হবে না, তাহলে নাম পুরুষের ক্রিয়া। আমরা নাম পুরুষ, উত্তম পুরুষ এগুলো কিন্তু দেখেছি। আর একটা হচ্ছে কর্ম কর্তৃবাচ্য, যে বাক্যে কর্মপদেই কর্তৃস্থানীয় হয়ে বাক্য গঠন করে তাকে কর্ম কর্তৃবাচ্য বলে। কি কি? যেমন বাঁশি বাজে ওই দূরে, চাঁদ দেখা যাচ্ছে, সুতি কাপড় অনেক দিন টেকে, এটা হচ্ছে কর্মপদে কর্তৃস্থানীয় হয়ে ওঠে। বাঁশি বাজে, কি বাজে? বাঁশি, তাহলে কাকে বাজানো হয়? হ্যাঁ, এইটা হচ্ছে অর্পিতা রায় কিন্তু ভালো উত্তর দিয়েছে যে আমার ভালোবাসা হয়ে গেছে। আচ্ছা, এরপর হচ্ছে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তনের কয়েকটা বাক্য রয়েছে। যেমন আমি বই পড়েছি, আমার বই পড়া হয়েছে, বিদ্যানকে সকলেই আদর করে, বিদ্যান সকলের দ্বারা আদৃত হন, রহিম বই কিনবে, রহিম কর্তৃক বই কেনা হবে। আর কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে পরিবর্তন, যেমন তুমি বেড়ালে, তাহলে ভাববাচ্য কি তোমার বেড়ানো হলো? এটা কিন্তু কথাটা বললেই বোঝা যায় যে তুমি বেড়ালে। তুমি বেড়ালে মানে প্রশ্ন করছে কাউকে বা জিজ্ঞেস করলে তুমি বেড়াই আসছো, কিন্তু যদি ভাব নিয়ে বলে তোমার বেড়ানো হলো বুঝি, তাহলে এটা কিন্তু সহজেই বোঝা যায়। তুমি ঢাকা যাবে, তোমাকেই ঢাকা যেতে হবে, আমি আর গেলাম না, আমার যাওয়া আর হলো না। ঠিক আছে, তো এই ছিল আজকের মতো বাংলা ক্লাসের পুরো টপিক। আপনারা পড়াশোনা করবেন ঠিকঠাক মতো, রোজাতে আপনারা ক্লান্ত থাকবেন, আপনাদের শরীর অনেক ক্লান্ত হয়ে যাবে, সেটাই স্বাভাবিক। কিন্তু যেহেতু রোজার পর মানে পরীক্ষা, সো আপনাদের এইটা মাথায় রাখতে হবে।
আচ্ছা দাদা ক্লাস কি নিয়ে হইল? সেই অস্ত্র, 18 বছর বয়স, তারপর হচ্ছে কারক বিভক্তি, আর হচ্ছে বাচ্য। বাচ্য মানে কি? ভয়েস, অ্যাক্টিভ আর প্যাসিভ। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আর স্বাস্থ্যবিধি মেনে চলবেন।